শেষ ভিডিওতে আমরা পদার্থের তিনটা অবস্থা নিয়ে আলোচনা করেছিলাম, যাদের সাথে আমরা দৈনন্দিন জীবনে অত্যন্ত পরিচিত। এরা হচ্ছে সলিড, লিকুইড এবং গ্যাস। এখানে বলে রাখতে চাই যে আরও একটা অবস্থা আছে যেটা নিয়ে আমি কথা বলিনি, কারণ ইন্ট্রোডাক্টরি কেমিস্ট্রি কোর্সের অন্তর্ভুক্ত এটা হতে পারে না। কিন্তু গত ভিডিও করার পর কেউ কেউ এটা নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, তাই ভাবছি যে এই চতুর্থ অবস্থাটা নিয়ে কিছু কথা বলবো। আর অবস্থাটা হলো প্লাজমা। আমি একটা উজ্জ্বল রঙে লিখলাম প্লাজমা। একে চতুর্থ অবস্থা বলা হয় কারণ এর মধ্যে গ্যাসের কিছু বৈশিষ্ট্য আছে। একে গ্যাসের সাবসেটও বলা যায়, কিন্তু এর মাঝে কিছু পরিবাহী বৈশিষ্ট্য আছে যা গ্যাসের সাথে যায় না। আপনি যখন এটা প্রথম শুনবেন তখন হয়তো মনে হবে যে প্লাজমা একটা অদ্ভুত জিনিস। প্রথম ভিডিওতে আমি বলেছিলাম এটা অতি উচ্চ তাপমাত্রায় তৈরি বা উদ্ভূত হয়। এই ধারণাটা আসলে 100% সত্যি নয়। এটা শুধুমাত্র উচ্চ তাপমাত্রাতেই হয় তা না। আমার বরং বলা উচিত ছিল বিশেষ অবস্থায়, যখন আমাদের খুব শক্তিশালী ম্যাগনেটিক ফিল্ড থাকে বা এমন একটা অবস্থা তৈরি হয় যার ফলে গ্যাসের ইলেকট্রনগুলো বের হয়ে আসতে চায় বা বের করে আনা হয়, অন্যথায় তারা হয়তো বা ইলেকট্রনগুলো পদার্থের ভিতরেই থাকতো। এটা অনেকটা ধাতব বন্ধনে যা ঘটে তার সাথে তুলনা করা যেতে পারে। ধাতব বন্ধনে ইলেকট্রন সাগর বলে একটা ধারণা আছে। ধরি লোহা, যে ব্যাপারটা বেশিরভাগ ধাতুর বেলাতেই ঘটে তা হলো এদের অনেক বেশি ইলেকট্রন থাকে এবং এরা এগুলো দিয়ে দেওয়ার ব্যাপারে এতই উৎসাহী যে ইলেকট্রনগুলো নিজে নিজে পরমাণু থেকে বেরিয়ে পড়ে এবং ইলেকট্রনের একটা বিশাল সাগর তৈরি করে, এবং পরমাণুরা নিজেরাই পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়, কারণ তারা ইলেকট্রন দান করেছে। স্বভাবতই তারা ইলেকট্রনের সাগরের প্রতি আসক্ত। এটা তাদের নমনীয় করে এবং তড়িৎ পরিবাহিতা দেয়। আসলে তারা খুব দৃঢ়ভাবে পরস্পরের সাথে যুক্ত এবং খুবই ঘন একটা কাঠামো। আর প্লাজমা হলো এমন একটা অবস্থা, যেমন ধরুন গ্যাসে, মনে রাখবেন গ্যাস সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থা। যদি আপনি কোনো গ্যাসের কথা ধরেন যাতে অতি উচ্চ গতিশক্তি আছে, হয়তো তারা বেশি চাপ দিচ্ছে না, কেবল পরস্পর ধাক্কা খাচ্ছে, তারা পরস্পরের কাছাকাছি নয়, তাদের মাঝে কোনো স্থির কাঠামো নেই, অথবা একে অপরের সাথে ঘষা খাচ্ছে না যেরকম তরলে ঘটে থাকে। আর প্লাজমার বেলায় যা ঘটে সেটা হলো, এক হতে পারে যদি আপনি পদার্থকে শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক ক্ষেত্র দেন, তখন ইলেকট্রনগুলো আলাদা হয়ে যেতে চাইবে। ধরি এই ইলেকট্রনগুলো প্লাজমার বাইরে লাফিয়ে বের হচ্ছে। একটা সলিড বস্তু নিজস্ব আকৃতি আছে, কিন্তু প্লাজমা গ্যাসের মতো যে পাত্রে রাখা হবে সেই পাত্রের আকার ধারণ করবে। মাঝে মাঝে এটাকে আয়োনাইজড গ্যাস হিসেবে বর্ণনা করা হয়। এটা আয়নিত কারণ ইলেকট্রনগুলো বেরিয়ে গেছে। যখন ইলেকট্রন বেরিয়ে গেল তখন এই ইলেকট্রনগুলো যে কণাগুলোকে নিরপেক্ষ রেখেছিল তারা পজিটিভ চার্জে পরিণত হয়। এর ফলে বিদ্যুতের একটা প্রবাহ তৈরি হয়, কারণ ইলেকট্রনগুলো এখন বিচ্ছিন্ন। মনে হতে পারে এটা পদার্থের একটা অদ্ভুত অবস্থা। এবং কোথায় এটা থাকে? বলা যায় আপনার বাসার খুব কাছে, বজ্রপাতের মধ্যে এটা পাওয়া যায়, লাইটনিংয়ে, এবং এটার উপরেই পুরো ভিডিওটা। কিন্তু বিষয়টা হলো মেঘ ও মাটির মাঝে একটা বিশাল বিভব পার্থক্য দেখা যায়। বিশাল একটা বিভব পার্থক্য দেখা যায়। আর এই বিশাল বিভব পার্থক্যটা আছে বলেই অনেক ইলেকট্রন থাকে যারা মাটিতে ছুটে যেতে চায়, তাই না? তো এখানে ইলেকট্রন আছে, প্রচুর জমে থাকে ইলেকট্রন আছে এখানে, যারা মাটিতে যেতে চায়। এরা পারে না, কারণ বাতাস একটা বেশ খারাপ বিদ্যুৎ পরিবাহী পদার্থ, বরং বলা যায় বাতাস বিদ্যুৎ নিরোধক। এখন এখানে যা ঘটে তা হলো, এখানে বিশাল ইলেকট্রো পটেনশিয়াল আছে বলে যে ইলেকট্রনগুলো এখানকার অণুগুলোর কাছে আছে, অন্তত আমি এভাবে জিনিসটা দেখি, তো এই ইলেকট্রনগুলো মেঘ থেকে দূরে চলে যেতে চায়, বাতাসের অণুতে যেতে চায়। আপনারা জানেন বাতাস অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড ইত্যাদির মিশ্রণ। ইলেকট্রনগুলো চলে যেতে চায় এবং বিচ্ছিন্ন হয়ে আয়নিত বাতাস তৈরি করে, এবং শেষ পর্যন্ত এটা এত বেশি পরিমাণে ঘটে যে মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে। এবং এই প্রবাহটা ঘটে যখন বাতাস প্লাজমা অবস্থায় থাকে তখন। আর এই বিদ্যুৎ প্রবাহ বাতাসের অতি উচ্চ তাপমাত্রা তৈরি করে এবং ইলেকট্রন মাটি পর্যন্ত প্রবাহিত হয়। ইলেকট্রন তখনই মাটিতে প্রবাহিত হয়। আর আরেকটা কমন উদাহরণ হলো, যেটা হয়তো আপনারা দেখে থাকবেন, সেটা হলো তারাসমূহে, যেখানে প্রচণ্ড চাপ, অতি উচ্চ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং এই ধরনের পরিবেশ তৈরি হয়। আমি ব্যাপারটা অনেক সহজ করে বলছি, তবে
আপনি বুঝে নিন যে প্লাজমা হলো এমন একটা অবস্থা যেখানে পদার্থের ইলেকট্রনগুলো বের হয়ে আসতে চায়, যে ইলেকট্রনগুলো হয়তো অন্য কোনো অবস্থায় পদার্থ থেকে বের হতো না। তো আমি ভেবেছি প্লাজমা নিয়ে একটু কথা বলতে পারি, কারণ এটা একটা মহাবিশ্বের মজার বিষয়। এবং মহাবিশ্বের কথা ধরলে তারাগুলো প্রায় সবাই প্লাজমা। প্লাজমা হচ্ছে পদার্থের সবচেয়ে কমন অবস্থা এই মহাবিশ্বে, যদিও আমরা আমাদের দৈনন্দিন জীবনে কঠিন তরল বায়বীয় পদার্থকে বেশি দেখি। শেষ ভিডিও থেকে আরেকটা যে বিষয় আমি পরিষ্কার করতে চাই তা হলো পানির অণুগুলোর মধ্যকার বন্ধন। ধরি আমরা কঠিন অবস্থার কথা বলছি, তাহলে অক্সিজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে আরেকটা, এখানে দুটা ইলেকট্রন, এখানে দুটা, আবার আরেকটা অণুর হাইড্রোজেন এখানে, তার সাথে অক্সিজেন, আরেকটা হাইড্রোজেন, হয়তো এর সাথে আরেকটা অক্সিজেন, তার সাথে যুক্ত হাইড্রোজেন, এখানে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন জোড়া আসলে, তারপরে আরেকটা হাইড্রোজেন। আমি আগে এই ধারণাটা অনেকবার বলেছি, তা হলো অক্সিজেন এতই ইলেকট্রোনেগেটিভ যে সে ইলেকট্রন কেড়ে নিতে চায়। তাই অক্সিজেনের দিকটা আংশিক নেগেটিভ চার্জড আর হাইড্রোজেনের দিকটা আংশিক পজিটিভ চার্জড। কারণ যখন হাইড্রোজেনের শেয়ার করা ইলেকট্রনগুলো অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, তখন হাইড্রোজেন শুধু একটা প্রোটনে পরিণত হয়, কারণ হাইড্রোজেনে অধিকাংশ সময়ই নিউট্রনও থাকে না। তো এটাও আংশিক পজিটিভ চার্জড, এটাও পজিটিভ চার্জড। এখন পানির অণুর পজিটিভ পোল নেগেটিভ পোলকে আকৃষ্ট করে, নেগেটিভ পোলকে আকৃষ্ট করে। একে আমি বলি পোলার বন্ধন, এবং মনে হয় নামটা হচ্ছে, যদিও কলেজে পড়া কেমিস্ট্রি সম্পর্কে আমার স্মৃতি খুব একটা জোরালো না, তবে একে মনে হয় হাইড্রোজেন বন্ড বলা উচিত। তাহলে হাইড্রোজেন বন্ড বা হাইড্রোজেন বন্ধন, এটা একটা হাইড্রোজেন বন্ড, এটা আরেকটা। নামটা ঠিকমতো জানা উচিত। রসায়ন ক্লাসে সাধারণত এই নামটাই ব্যবহার করা হয়, হাইড্রোজেন বন্ধন। যে বন্ধনটা তৈরি হয় পানির অণুর আংশিক পজিটিভ চার্জযুক্ত হাইড্রোজেন, যেহেতু তার ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিয়ে নিয়েছে, এবং আংশিক নেগেটিভ চার্জযুক্ত অক্সিজেনের পরমাণুর মধ্যে, যেহেতু সেটা হাইড্রোজেনের ইলেকট্রন কেড়ে নিয়েছে। এভাবে আঁকি, আমি আঁকি এভাবে। একে বলে হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধন তৈরি হয় হাইড্রোজেন ও অল্প কিছু প্রচণ্ড ইলেকট্রোনেগেটিভ মৌলের মধ্যে, যেমন নাইট্রোজেন, ফ্লোরিন এবং অক্সিজেন। এরা আসলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ তিনটা পরমাণু। যেমন নাইট্রোজেন NH3তে হাইড্রোজেনের সাথে বন্ধনে থাকে। এটা এত ইলেকট্রোনেগেটিভ যে একই ঘটনা এখানেও ঘটে, সব ইলেকট্রন এখানে জমা হয়, তাই এটা আংশিক নেগেটিভ চার্জযুক্ত হয়ে যায়, আর হাইড্রোজেন আংশিক পজিটিভ চার্জযুক্ত হয়ে যায়। একই ঘটনা হাইড্রোজেন ও ফ্লোরিনের বেলাতেও ঘটে। হাইড্রোজেন ফ্লোরিন বা HFA একই ধরনের হাইড্রোজেন বন্ধন পাওয়া যায়। এক্ষেত্রে এই হাইড্রোজেনটা অপর অণুর নাইট্রোজেনের সাথে যুক্ত হতে চাইবে এবং হাইড্রোজেন বন্ড তৈরি করবে। এরই সাথে আমি এই ধারণাটা শেষ করতে চাই। এখন আমি আগের ভিডিওর কয়েকটা আইডিয়া নিয়ে কথা বলবো এবং কিছু সমস্যা সমাধান করব। শেষ ভিডিওতে পানি নিয়ে কাজ করেছি, এখানে আঁকি, আমি আঁকি এখানে। আচ্ছা থাক, আগে আমি সমস্যাটা বর্ণনা করি। ধরি আমাদের আছে